সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আজকের পর্বে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের যে আমাদের ইনসার্ট যেই ট্যাব আছে সেই ইনসার্ট ট্যাবের ব্যবহার। আমি পূর্বের পর্বগুলোতে হোম ট্যাবের ভিতর যে রিবনগুলো আছে সেই রিবনগুলোর যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো সম্পর্কিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি। তো আমাদের হোম পেজের ভিতর রিবনগুলোর ব্যবহার আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে আমি তাই ইনসার্ট ট্যাবের ভিতরে আসলাম। ইনসার্ট ট্যাবের ভিতরে এখানে অনেক কিছু আছে, যেমন এখানে অনেক গ্রুপ আছে, যেমন পেজ, ট্যাবলস, ইলাস্ট্রেশনস, অ্যাপস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হিডার্স, টেক্সট, সিম্বলস, এরকম অনেক গ্রুপ আছে। তো আমি আজকে সব গ্রুপ নয়, শুধু এই ইলাস্ট্রেশনস যে গ্রুপটা আছে সেই গ্রুপের ভিতরে যে গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশনের ভিতরে আছে পিকচার, এবং এই পিকচারের এই পাশে আছে অনলাইন পিকচার। পিকচার মানে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে পিকচার গুলো থাকবে সেই পিকচার গুলো এখান থেকে আপনি ইনপুট করতে পারেন এই এমএস ওয়ার্ডে। এবং এই ফিচারটা যে পিকচার যে অ্যাড করার ফিচার, এটা কিন্তু দারুণ একটা ফিচার এমএস ওয়ার্ডে। কেননা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেখালেখির পাশাপাশি যদি লেখার পাশে একটা ইমেজ থাকে তাহলে ওই লেখাটিকে বুঝতে ভালো সহজ হয়, বা ওই লেখাটি আরো ভালোভাবে উপস্থাপন করা যায়। সেক্ষেত্রে এই ফিচার গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই পিকচারটা আমি বললামই এর আগে যে কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে যেগুলো থাকবে সেগুলো পিকচার নেওয়া যাবে, এবং এটা হচ্ছে অনলাইন পিকচার নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। পিকচারের ভিতরে যদি ক্লিক করি আমি, তাহলে আমি এখানে আমার এই এই ফাইল লোকেশনে আমার পিকচার আছে, তো আমি এখান থেকে পিকচার নেব। আপনারা চাইলে আপনাদের যেই ফাইল লোকেশন অর্থাৎ যেখানে পিকচার থাকবে সেখান থেকে আপনারা পিকচার নিতে পারেন। তো আমি যদি এই পিকচারটি নেই, এরকম যে পিকচারটি নেব সেই পিকচারে ক্লিক করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম, তাহলে ওই পিকচারটি এখানে চলে আসবে। এই পিকচারটি এখানে চলে আসলো, এবং এখানে আমি এইভাবে পিকচারটিকে ছোট বড় করতে পারি, এইভাবে ছোট করতে পারি, বা এইভাবে এর দৈর্ঘ্য প্রস্থকে কমায় নিয়ে আসতে পারি। এখন আমি পিকচারটিকে ইচ্ছা মতো চালনা করতে পারছি না। এইরকম পিকচারটি আমার ইচ্ছা মতো চলতেছে না, বা ইচ্ছা মতো আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে ভালোভাবে আসতেছে না। তো এটাও করা যায়। এটা করার জন্য আমি এখানে এই পিকচারের উপর একটা ক্লিক করলাম। পিকচারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে, এই পিকচারের উপর যদি ক্লিক করা না থাকে তাহলে এই ফরম্যাট যেই আমাদের ট্যাব, নতুন একটি ট্যাব, সেই ট্যাবটা যুক্ত হবে না। যখন আমি কোনো পিকচারের উপর ক্লিক করবো তখন এই ফরম্যাট নামে নতুন একটা ট্যাব যুক্ত হবে। তো আমি ফরম্যাট ট্যাবের এখানে ক্লিক করলাম। ফরম্যাট ট্যাবের ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড টেক্সট নামে একটা আছে। এখানে ওয়ার্ড টেক্সটে ক্লিক করলাম। ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সটে যদি ক্লিক করি, ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করার পর এখানে আমার যেই ইমেজটি আছে সেই ইমেজটিকে এখন আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি ইচ্ছা করলেই এই ইমেজটিকে আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে আমি ইচ্ছা করলেই এখন ইমেজটিকে ইচ্ছা মতো চালনা করতে পারবো এবং ছোট বড় করতে পারবো। এবং আমি যদি চাই যে ইমেজটি সোজা হয়ে থাকবে না, একটু অ্যাঙ্গেল হয়ে থাকবে, সেটাও করতে পারি। এক্ষেত্রে আমি ইমেজটিকে উপরে গোলের মতো, ঘোরার মতো এরকম একটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমি ইমেজটিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা যদি ইমেজ নেই, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, এবং এখানে আরেকটা ইমেজ নিচ্ছি। আমি এই ইমেজটাই নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, এই ইমেজটি চলে আসলো। এবং এক্ষেত্রেও আমি ওয়ার্পে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে গেলাম এবং ইমেজটিকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। এখন আমি চাচ্ছি, যদি চাই যে এই ইমেজটির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবো, সেটা করা যাবে। সেক্ষেত্রে ফরম্যাট যেটা ট্যাব, সেই ফরম্যাট ট্যাবে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই ইমেজের ভিতর এই নির্দিষ্ট যে জিনিসটি থাকবে, এখানে যেমন একটা লায়ন আছে, লায়ন বাদে যে লায়নের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়েছে, লায়নেরও অনেকটা অংশ রিমুভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই যেখানে এখানে বেশ কিছু ট্যাব আছে, এই এই ফাংশনগুলোর সাহায্যে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে আছে মার্ক এরিয়াস টু কিপ। মার্ক এরিয়াস টু কিপ করে যদি এখানে আমি এরকম করি তাহলে এটা আরো এরকম ঢেকে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমি চাই যে লাইনের যে অংশটুকু আছে সেই পুরো লাইনটিকে নিয়ে আসতে, কিন্তু আমি যখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম তখন এই লাইনের পুরো অংশটুকু আসলো না। এই ক্ষেত্রে আমি মার্ক এরিয়াস টু কিপ যে ফাংশনটি আছে সেই ফাংশনের সাহায্যে আমি এই লাইনটিকে এভাবে নিয়ে আসতে পারি আস্তে আস্তে, এভাবে ইউজ করে করে। এভাবে প্রেস করে করে নিয়ে আসতে পারি। এখন দেখলেন যে আমি যখন এটা নিয়ে আসতে গেলাম তখন এই লাইনের বাদেও লাইনের বাইরে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের একটু কিছু অংশ চলে আসলো। সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড অংশটুকু রিমুভ করার প্রয়োজন। সেক্ষেত্রে এই মার্ক এরিয়াস টু রিমুভ যেই ফাংশন সেটার কাজ করবে। এই ক্ষেত্রে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর এরকম ভাবে এটাকে যদি আমি এরকম করে সিলেক্ট করে দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ওই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এভাবেই ব্যাকগ্রাউন্ডটাকে মূলত রিমুভ করা যাবে এবং এই মার্ক এরিয়াস টু কিপ এর সাহায্যে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসা যাবে। এবং এটা এখন রিমুভ করার কাজে আছে, অর্থাৎ এখন আমি যা করব সেটা রিমুভ হয়ে যাবে। তো যদি আমি ডিলিট মার্ক করে রাখি তাহলে এই ফাংশনটা এখন কাজ করবে না, অর্থাৎ এখন আমি ইচ্ছা করলেই এই কোনো কিছুকে রিমুভ করতে পারবো না। তো আবার যদি এখানে মার্ক এরিয়াস টু কিপ যেটা আছে সেটা যদি সিলেক্ট করে নিয়ে আবার আমি যেই এগুলোকে যদি আবার এরকম ভাগ হতে থাকি, আবার যদি ডিলিট মার্ক করে দেই তাহলে এই ফাংশনটা আবার কাজ করবে না। এক্ষেত্রে আমি আর এটাকে এরকম ঢেকে দিতে বা এরকম কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। আর এখানে কিপ চেঞ্জ যেটা আছে, কিপ চেঞ্জে ক্লিক করলে সেক্ষেত্রে এইটা আমার যেই পজিশন সেই পজিশনটা আবার আগে সেই পজিশনটাতেই ফিট হয়ে যাবে এবং ইমেজটি এই এতটুকুই আসবে। যেমন আমি যদি কিপ চেঞ্জ করে দেই তাহলে এই রকম পজিশনে ইমেজটি চলে আসলো। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিসকার্ড ওয়ার্ল্ড চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তনই হবে না। প্রথম ডিফল্ট অবস্থায় যেরকম ছিল এটাতে ক্লিক করলে সেই অবস্থাতে থাকবে। আমি এটাতে ক্লিক করলাম, ডিফল্ট অবস্থায় যেরকম ছিল সেরকম অবস্থাতে আছে। এবং এখানে কিপ চেঞ্জ করে দিলে যতটুকু এখানে পরিবর্তন করা হয়েছে ততটুকুই থাকবে। এখানে এই ফরম্যাটের ভিতর আরো কিছু অপশন আছে, যেমন এখানে আছে কারেকশন। কারেকশনের ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রে আমি কারেকশনে ক্লিক করলাম। এক্ষেত্রে আপনি যে ইমেজটিকে সিলেক্ট করে নেবেন সেই ইমেজটির যেই অর্থাৎ ইমেজটিকে হাইলাইট করতে পারবেন এবং ইমেজটিকে ব্লার করতে পারবেন, ইমেজটিকে অন্ধকারাচ্ছন্ন করতে পারবেন এবং ইমেজটিকে হাইলাইট করতে পারবেন এই কারেকশন থেকে। এইখানে অনেক অপশন দিয়ে দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে। আপনি এখান থেকে ইচ্ছামতো ইমেজটিকে কারেকশন করতে পারেন, অর্থাৎ ইমেজটিকে আপনার ইচ্ছামতো ডার্ক করতে পারেন এবং আপনার যেরকম লাগবে সেরকম ইচ্ছামতো ইমেজটিকে হাইলাইট করতে পারেন। আর এখানে কারেকশনের নিচে আরেকটা আছে কালার, অর্থাৎ ইমেজটিকে আপনি কিরকম কালারে রাখতে চান সেই রকম কালার করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে দিচ্ছি, অর্থাৎ ইমেজটি এখন এরকম কালার হয়ে যাচ্ছে। এরকম যে কালারটা করে দিবেন সেই কালারের মতোই ইমেজটি ধারণ করবে। যে এরকম কালার, অনেক কালার ডিফল্ট অবস্থায় করে দেওয়া আছে, ওই কালারের মতোই ধারণ করছে ইমেজটি। এবং এটার নিচে আরেকটা আছে আর্টিস্টিক ইফেক্ট, অর্থাৎ আপনি এই ইমেজটি মনে হবে যে হাতে অঙ্কন করেছেন সেরকম দেখাবে। যেমন আমি এটা এরকম করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন ইমেজটিকে দেখে মনে হচ্ছে হাতে অঙ্কন করা এবং হাতে চিত্রকর্ম রং তুলির সাহায্যে এটা অঙ্কন করা হয়েছে। এরকম যেটাতে যাবেন দেখে মনে হবে এই ইমেজটিকে আপনি হাতেও তৈরি করেছেন এবং হাতেই কালার করেছেন, হাতেই এই ইমেজটির কালার অ্যাপ্লাই করেছেন এবং রং অ্যাপ্লাই করেছেন। তো এই এগুলো মূলত এই ফরম্যাটিং যে ফরম্যাট যেই ট্যাব আছে সেই ফরম্যাট ট্যাবের মূল বিষয়। আপনি এখান থেকে আরো যদি চান যে ইমেজটিকে ফ্রেমের ভিতরে রাখবেন সেটাও করতে পারেন। এখানে ডিফল্ট অবস্থায় বেশ কিছু ফ্রেম তো আছে, যেমন দেখতে পাচ্ছেন এখন ইমেজের চারপাশে কোনো ফ্রেম নেই। আমি এখানে আসলাম, ইমেজের চারপাশে একটা হোয়াইট কালারের ফ্রেম হয়ে গেল এবং এইরকম এক একটাতে যাচ্ছে এক রকম ফ্রেম দেখা যাচ্ছে ইমেজের চারপাশে। এই যে ইমেজের চারপাশে এক একটাতে এক রকম ফ্রেম দেখা যাচ্ছে এবং এর শুধু কিন্তু এই কয়টা ফ্রেমই নাই। এখানে যদি ওয়ালে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রেম, অর্থাৎ এই ইমেজটি অনেক ধরনের ফ্রেমে কনভার্ট হয়ে যাচ্ছে। যেই ফ্রেমের উপর নিয়ে যাচ্ছি ইমেজটির উপর সেই ফ্রেমই দেখাচ্ছে।
তো আমি যদি এই ফ্রেমটা রাখি এবং এই পাশে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার, অর্থাৎ পিকচারের বর্ডার দিতে পারেন এবং এক্ষেত্রে কালার ইচ্ছা মতো কালার দিয়ে পিকচার বর্ডার দিতে পারেন। আমি এখানে যদি রেড কালারটা দিই, রেড কালার দিয়ে পিকচারের বর্ডার দিলাম, আপনার মনে হচ্ছে পিকচার বর্ডারটা একটু বেশি হয়ে গিয়েছে, পিকচার বর্ডার এর চেয়ে কম করা প্রয়োজন। সেক্ষেত্রে পিকচার বর্ডারে যাবেন, পিকচার বর্ডারে গিয়ে এই যে ওয়েট দেখতে পাচ্ছেন, ওইটে গিয়ে এটা আপনার ইচ্ছা মতো কমায় দিতে পারেন। এটা সর্বোচ্চ এরকম করে কমায় দিয়ে পিকচারের বর্ডারটা কমিয়ে নিতে পারেন বা এইরকম করে বৃদ্ধি করতে পারেন পিকচারের বর্ডারটা। এবং এখানে পিকচার বর্ডারের এখানে এগুলো শুধু যে ওয়েট হাইট নিয়ন্ত্রণ করবে তা নয়, এটাকে ড্যাশ ড্যাশ আকারেও নিয়ে আসতে পারেন। এই যে এখানে এখন ওয়েটটাকে একটু বৃদ্ধি করে দেই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। আমি এখন পিকচার বর্ডারে গেলাম, পিকচার বর্ডারে গিয়ে এই যে আমি এই ইমেজের উপর যেহেতু একটা বর্ডার দেওয়া হয়েছে, সেহেতু এই ইমেজের উপর কাজ করেছে না, আমি এই ইমেজটিকে সিলেক্ট করে নিলাম এবং এক্ষেত্রে পিকচার বর্ডারে গেলাম, পিকচার বর্ডারে গিয়ে এই ড্যাশের ভিতর গেলাম। এখন দেখতে পাচ্ছেন এই ওয়েটটা একটু বৃদ্ধি করে নেই এবং এখানে ইচ্ছে মতো এরকম ড্যাশার দেওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ড্যাশের ভিতরে যেগুলো আছে সেগুলোতে যাচ্ছি, এরকম ইচ্ছে মতো ড্যাশ হয়ে যাচ্ছে, এরকম ইচ্ছে মতো ড্যাশ হয়ে যাচ্ছে এই আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের চারপাশে। এবং এখান থেকে মোর আউটলাইন কালারে গিয়ে আপনি ইচ্ছা মতো আউটলাইন কালার অ্যাপ্লাই করতে পারেন। এবং মোর আউটলাইন কালারে গিয়ে কিভাবে আউটলাইন কালার অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি আগেই দেখাইছিলাম আগের ভিডিওগুলোতে। যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলোতে দেখে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিতে পারেন। এখানে পিকচার এর বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। এখানে আমি এই পিকচারটিকে সিলেক্ট করলাম, পিকচার ইফেক্টে গেলাম, পিকচারের এখানে ইফেক্ট দেওয়ার জন্য বেশ কিছু অপশন আছে, বেশ কিছু ফাংশন আছে এবং এই ফাংশনগুলো অন্তর্ভুক্ত অনেক ফাংশন আছে। যেমন এখানে আছে যেটা প্রিসেট, প্রথম যেটা আছে প্রিসেটে গিয়ে আপনি ইমেজটিকে আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের আঙ্গিকে নিয়ে তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজের প্রিসেটে গিয়ে এই ইমেজটিকে যেরকম করে ইচ্ছা সেরকম করেই রাখতে পারছি। এবং শ্যাডোতে গিয়ে এখানে ইমেজের যে ছায়া সেই ছায়া প্রদান করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজের চারপাশে একটু ছায়ার মতো করেছে, এই যে ইমেজের চারপাশে একটু ছায়ার মতো করেছে, অর্থাৎ শ্যাডো ছায়া প্রদান করা যেতে পারে। এই যে ইমেজে একটু ছায়া ছায়া ভাব হয়েছে, এরকম রিফ্লেক্টের ভিতর গিয়ে এই ইমেজটিকে রিফ্লেক্ট করতে পারেন, অর্থাৎ মনে হবে যে কাছে এই ইমেজটি কোনো কাছের উপর আছে বা পানির ভিতর আছে, এরকম মনে হবে। এই যে আমি যদি এটাকে একটু সরাইয়া দেই, এই যে এখন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর ইমেজ ইফেক্টের ভিতরে রিফ্লেকশনে গেলাম, এখন মনে হচ্ছে ইমেজটি কোনো কাছের উপর আছে। এই যে কাছের উপর কোনো জিনিস নিয়ে গেলে যেরকম ইফেক্ট পড়ে সেরকম ইফেক্ট পড়েছে, অর্থাৎ রিফ্লেকশন থেকে কাছের উপর বা পানির উপর আছে এই ইমেজটি, ওরকম মনে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজে একটা ইফেক্ট পড়ছে। এবং গুলোর ভিতর যদি যাই, গুলোর ভিতর গিয়ে এই ইমেজটিকে বিভিন্ন গুলোর ভঙ্গিমায় আমি সাজাতে পারি, এক একটাতে এক এক রকম আছে। এই যে ইমেজের চতুর্দিকে একটু ঘন হয়ে যাচ্ছে এবং এখানে সব এর ভিতরে যদি যাই, এখানে যত বেশির দিকে যাবেন ততই এই ইমেজটি মনে হবে যে অনুজ্জ্বল মনে হবে। এই যে 1 to 1.5 করা আছে, এখন এরকম মনে হচ্ছে। এই ইমেজটিকে আমি সিলেক্ট করে নিলাম, এই ইমেজটিকে সিলেক্ট করে নেওয়ার পর পিকচার ইফেক্টে গিয়ে সব ইটস এর ভিতর গেলাম। এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন 50 দিয়েছি, এখন সবচেয়ে বেশি এটা মনে হচ্ছে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে এবং যত উপরের দিকে যাবো তত একটু করে উজ্জ্বল লাগবে, যত উপরের দিকে যাবো তত একটু করে উজ্জ্বল লাগবে এবং ওয়ান ওয়ানে এসে সবচেয়ে বেশি উজ্জ্বল লাগবে। এবং বেভেলের ভিতর গিয়ে এই ইমেজটিকে আমি বিভিন্ন বেভেলে প্রদর্শন করতে পারি। পিকচার ইফেক্টে গেলাম এবং 3D রিফ্লেকশনের ভিতর গিয়ে এই ইমেজটিকে আমি 3D বিভিন্ন ভাবে 3D রিফ্লেক্ট দিতে পারি। এই 3D রিফ্লেক্ট দিলে যেরকম হয় সেরকমই হচ্ছে, দেখতে পাচ্ছেন ইমেজটি এরকম আমার পছন্দ মতো যে রিফ্লেক্ট পছন্দ সেই রিফ্লেক্ট অনুযায়ী আমি এটাকে 3D একটা রিফ্লেক্টের মতো শেপ দিতে পারি।
তো পিকচার ইফেক্টের নিচে আরেকটা আছে পিকচার লেআউট, এটা মূলত আমি পরে আলোচনা করব। এখানে এটাই মূলত আজকের এই ফরম্যাট যেটা আছে, যেটা পিক্সারের উপর ক্লিক করলে যেই ট্যাবটা নতুন অ্যাড হয় এই ডিফল্ট অবস্থায় থাকা ট্যাবগুলোর সাথে, এটাই ছিল ওইটা সম্পর্কে মূলত সাধারণ আইডিয়া। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।